লাম্পি স্কিন ডিজিজটি আসলে এর এপিডেমিওলজি কি, এর ইটিওলজি কি, কেন এটা হচ্ছে, এটার লক্ষণগুলো কী কী প্রকাশ পায়, আর সর্বশেষ আমরা যেটার উপরে আলোচনা করব সেটি এর ট্রিটমেন্ট আমরা কীভাবে করতে পারি, এর প্রিভেনশন আমরা। তো শুরুতে আমরা বলতে চাই লাম্পি স্কিন ডিজিজ এটি আসলে কীভাবে ট্রান্সমিট হচ্ছে বা এটির আসলে কজাল এজেন্টটা কী বা ইটিওলজিটা কী। লাম্পি স্কিন ডিজিজ মূলত ভাইরাল ডিজিজ যেটি ক্যাপ্রিপক্স ভাইরাস দিয়ে হয়ে থাকে। আর যেহেতু এটি একটি ভাইরাল ডিজিজ আর এর যদি আমরা ট্রান্সমিশন সম্পর্কে বলতে যাই, অর্থাৎ ডিজিজটি একে আরেকটি এনিমেলে কীভাবে ছড়ায় যাচ্ছে, তো এটার পিছনে যদি আমরা কারণটা বলি সেক্ষেত্রে অনেক টিক আছে, মসকিউটো আছে, যাদের মাধ্যমে আসলে ডিজিজটি স্প্রেড হচ্ছে একটা এনিমেল থেকে আরেকটা এনিমেলে যাচ্ছে। তবে বর্তমানে রিস্ট্রি আছে, রিসেন্ট হিস্ট্রিগুলোতে এই ধরনের কথা বলা হয়েছে যে এটি শুধুমাত্র মসকিউটো বা টিক ছাড়াও এটি আসলে বিভিন্ন স্যালাইভা মাধ্যমেও আসলে ট্রান্সমিট হয়ে থাকতেছে, অর্থাৎ তার যে ব্রিডিং ম্যাটেরিয়ালগুলো আছে সে যে জায়গাতে থাকতেছে তার মাধ্যমেও আসলে এটি ট্রান্সমিশন হচ্ছে। আমরা যদি ডিজিজটির লক্ষণগুলো দেখে ডিজিজটি যদি আমরা চিহ্নিত করতে চাই, সেক্ষেত্রে আমরা দেখেছি লাম্পি স্কিন ডিজিজটি এটি ছোটো ওকে আমরা বাসুর বলি, ছোটো বাসুরগুলো থেকে শুরু করে বড় বড় যে এনিমেলগুলো আছে তারাও আসলে এটিতে অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে। তবে লাম্পিস ক্ষেত্রে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে এটি যদি কাফের ক্ষেত্রে হয়, অর্থাৎ বাসুরের ক্ষেত্রে যদি আমরা ডিজিজটাকে দেখি, তাহলে তুলনামূলক রিকভারি রেটটা লার্জ এনিমেল বড় এনিমেলগুলো থেকে তুলনামূলকভাবে বেশি থাকে। পাশে যদি আমরা তাদের লক্ষণগুলোকেও দেখতে চাই, তবে সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে শুরুতে তার বডি টেম্পারেচারটা অনেক বেশি থাকে। নন বডি টেম্পারেচারটা বেশি থাকবে তখন স্বাভাবিকভাবেই এনিমেলটা আসলে তার খাওয়ার রুচি কমে যাবে। আর সে যদি কোনো ল্যাকটেটিং কাউ হয় তাহলে সে মিল্কের যে প্রোডাকশন আছে সেই মিল্কের প্রোডাকশনটা আসলে ফল করে যাবে। এছাড়া তার পায়ের যে হক জয়েন্টগুলোর দিকে যদি আমরা তাকে শুরুতেই তার হক জয়েন্টের সুইলিংগুলো আমরা দেখতে পারবো। অর্থাৎ আপনি যদি কোনো খামারের কাছে যান, গিয়ে আপনি যদি প্রথমে দেখেন যে তার বডি টেম্পারেচারটা বেশি আছে, তার হক জয়েন্টের সুইলিং দেখা যাচ্ছে, তাহলে আপনি এটাকে সাসপেক্ট করতে পারেন লাম্পি স্কিন ডিজিজ সম্পর্কে। আর যখন এই লক্ষণগুলো যখন ক্রনিক স্টেজে চলে যাবে, আমরা যদি তার একদিন পরে বা দুদিন পরে দেখি, তখন তার স্কিনে আমরা কিছু লিসন দেখতে পারবো, যেটা পক্সের মতো আসলে একটা লিসন, যে লিসনটা তার পরবর্তী আরও সেটা ক্রনিক স্টেজে চলে যায়, তাহলে আমরা দেখতে পারবো যে তার পুরো গাটা আসলে ফুলে ফুলে চাকা চাকা হয়ে গেছে, আমরা যেটাকে বলি। এছাড়া এই স্টেজে গিয়ে আসলে আমাদের তখন আমরা বুঝতে পারি, তখন আমাদের লাম্পি স্কিন ডিজিজটি আমাদের কাছে খুব ভালোভাবে আমরা এটাকে চিহ্নিতকরণ করতে পারি। এরপর শুধু হক জয়েন্টে সুইলিং ছাড়াও তাদের যে ব্রিস্কের যে রিজন আছে, অর্থাৎ গলার নিচে যে ঝুল জিনিসটা আছে, ওখানে আমরা তাদের দেখবো যে জায়গাটাতে ইডিমা হয়ে গেছে, অর্থাৎ জায়গাটাতে পানি জমে গেছে এরকম মনে হবে, এটাও এর একটা আসলে লক্ষণ। সর্বোপরি এই স্টেজগুলো যদি কোনো একটা এনিমেলের ক্ষেত্রে সেটা যদি ক্রনিক পর্যায়ে চলে যায়, তাহলে তখন আমরা দেখতে পারবো যে এনিমেলটার তার রেসপিরেশন বা তার শ্বাস প্রশ্বাস যে ব্যাপারটা আছে এটিতে আসলে অনেক প্রবলেম হয়। অনেক সময় আমরা তার দেখবো যে ওপেন মাউথ ব্রিডিং যে থাকে সে ওপেন মাউথ ব্রিডিং করে। এছাড়া দেখবো যে অনেক সময় সাউন্ডটা এত বেশি হয় যে তার অ্যাসপিরেশন নিউমোনিয়ার মতো আসলে সেখানে ডেভেলপ করে, অনেক বেশি একটা ঘের ঘের সাউন্ড তার কাছ থেকে পাওয়া যায়। এরপর যদি আমরা দেখি যে ডিজিজটি যেন একটা এনিমেল থেকে আরেকটা এনিমেলে না যায়, অর্থাৎ প্রিভেনশনের ব্যাপারটাকে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে বলেছি যে ডিজিজটি কীভাবে ট্রান্সমিশন হচ্ছে, একটা এনিমেল থেকে আরেকটা এনিমেলে কীভাবে যাচ্ছে সেটা আমরা বলেছি কোনো টিকের বাইটের মাধ্যমে বা মস্কিটো বাইটের মাধ্যমে এটা আসলে পৌঁছায়। তার মানে আমরা প্রথমত যে এনিমেলটাকে আমরা আইডেন্টিফিকেশন করলাম যে এনিমেলটা লাম্পি স্কিন ডিজিজ আক্রান্ত, সেটাকে আমাকে টোটালি যে হেলদি এনিমেলগুলো আছে সেখান থেকে টোটালি সেটাকে সেপারেট করে সেটাকে আইসোলেশন করতে হবে। এছাড়া আমরা কি করতে পারি, যেন সেখান থেকে ওই এনিমেল থেকে যেন কোনো মস্কিটো বা কোনো অন্য কোনো এনিমেলে গিয়ে কামড়াইতে না পারে, যেন কোনো বাইট করতে না পারে, সেজন্য আমরা কি করতে পারি, সুন্দর করে সেটাকে মশারি দিয়ে সেটাকে ঘিরে রেখে দিতে পারি যেন সেখানে কোনো মস্কিটো আসতে না পারে। এছাড়া বর্তমানে রিসেন্ট হিস্ট্রি যেহেতু বলতেছে যে এই লাম্পি স্কিন ডিজিজটা স্যালাইভার মাধ্যমে হতে পারে, মাধ্যমে আসতে পারে, তার মানে আমরা এনিমেলগুলোকে যে একসাথে খাবার দিচ্ছি, একসাথে পানি দিচ্ছি, এক জায়গাতে রাখতেছি, তার মানে এই জায়গাগুলোর ক্ষেত্রেও তাদেরকে সেপারেশন করতে হবে যেন তারা একসাথে খাবার না খায়, তারা যেন একই একটা ম্যানজারের মধ্যে যেন তাদেরকে পানি দেওয়া না হয়। সো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর ভেটেরিনারি মেডিসিনের প্রিভেনশনের ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টা আসবে সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। লাম্পি স্কিন ডিজিজের বাংলাদেশে এখন ভ্যাকসিন অনেক বেশি অ্যাভেলেবল, যেমন লাম্পি ভ্যাক্স নামে একটা ভ্যাকসিন আছে রফিক মেডিসিনের, তো ওখানে আমরা দেখতে পাবো সেটাকে 20 ml আকারে পাওয়া যায়। তো এটাকে আমরা আসলে 20 ml এর জন্য যেটা আছে আর একটা 10 ml আছে, 10 mlটাকে আমরা মোটামুটি 5 ml কে দিতে পারি, আর 20 ml যেটা আছে সেটাকে আমরা 10 ml দিতে পারি, মানে 2 ml করে আমরা সেটাকে ইনজেক্ট করবো লাম্পি স্কিন ডিজিজের জন্য। তাহলে মোটামুটি আমাদের প্রিভেনশন হয়ে যাবে। আসলে আমরা কোন সময় ভ্যাকসিনেশনটা করবো, যেহেতু বাংলাদেশে এখন চলতেছে মে মাস, তো এই সময় বেশি আউটব্রেক দেখা যাচ্ছে। আর অবশ্যই ভ্যাকসিনেশনের ক্ষেত্রে যে বিষয়টা আমরা খেয়াল করবো সেটি হচ্ছে যে কোনো একটা হার্ডে বা একটা ফার্মে যখন কোনো একটা এনিমেল অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে, তাহলে তার মধ্যে আমরা অন্য যে এনিমেলগুলো অ্যাফেক্টেড এখন পর্যন্ত হয়নি তাদের ক্ষেত্রে আমরা আসলে এই ভ্যাকসিনেশনটা চালাবো না, কারণ আমার অলরেডি ফার্মে দেখা গেছে। আর আপনার যদি একটা বা দুইটা গরু থাকে তাহলে সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে আপনার আশেপাশের বাড়িগুলোতে আপনার আশেপাশে 50 মিটার 100 মিটার বা 200 মিটারের মধ্যে আসলে কোনো সাথে লাম্পি স্কিন ডিজিজ দেখা গেছে কিনা। তো সেক্ষেত্রেও যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে আপনার ভ্যাকসিনেশন করাবেন না, কারণ এই ভ্যাকসিনেশন আসলে কি করা হচ্ছে, ভ্যাকসিনেশনের ক্ষেত্রে যদিও লাম্পি ভ্যাক্স আসলে একটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, কিন্তু যেহেতু এটা একটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন সেজন্য আসলে আপনার এই ডিজিজটাকে, অর্থাৎ আমরা এই ভাইরাসটাকে বডির মধ্যে দিচ্ছি, দিয়ে তার বিরুদ্ধে আমরা অ্যান্টিবডি প্রডিউস করতেছি। কিন্তু অলরেডি যদি এই ভাইরাসটা তার বডির মধ্যে থেকে থাকে, আমরা যদি বাইরে থেকে ভ্যাকসিনেশনের মাধ্যমে আরও বেশি যদি আমরা তার মধ্যে ভাইরাস প্রবেশ করাই, তার মানে সেটার কনসেন্ট্রেশনটা অনেক বেশি বেড়ে যাবে, ব্যাকটেরিয়াল পপুলেশন ভাইরাল পপুলেশন যেটা থাকবে সেই ভাইরাল পপুলেশনটা বেড়ে যাবে। সেজন্য আমরা আসলে তখন এটাকে ভ্যাকসিনেশন করাবো না। আমরা ভ্যাকসিনেশন যখন লাম্পি স্কিন ডিজিজ যেহেতু মে মাসে এখন আউটব্রেক হয়েছে, তার মানে আমরা অবশ্যই তার আগে আমরা ভ্যাকসিনেশনটা করাবো। আর যদি ট্রিটমেন্টের দিকে চলে আসি, লাম্পি স্কিন ডিজিজের একদম শুরুর অবস্থায় যদি আমরা এটাকে আইডেন্টিফিকেশন করতে পারি যে তার বডি টেম্পারেচারটা বেশি থাকে, তখন আমরা দেখছি এর মূল যদি আমরা বিষয় দেখতে চাই, তাহলে লাম্পি স্কিন ডিজিজের টেম্পারেচার কন্ট্রোল করাটা হচ্ছে আমাদের কাছে মূল সমস্যা হয়ে যাবে। এই জন্য আমরা আসলে প্রথমে যেটা করবো, আমরা তাকে আমরা নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি যেগুলো আছে আমরা সেগুলো দিব, যেমন মেলভেট আছে, আমরা মেলভেট 100 কেজি একটা বডি ওয়েটের জন্য 10 ml দিতে পারি। প্রথম দিন হয়তো আমরা এই মেলভেটটাকে ইউজ করলাম, বা মেলোক্সিকাম যেটা জেনেরিক নেম, সেটাকে মেলভেট নামে বাজারে পাওয়া যায়, আমরা সেটা 1 শট দিলাম। তারপরে যেগুলো আছে, তারপরে আসলে ফার্স্ট ওয়েট প্যারাসিটামল যেগুলো আছে আমরা সেটা 2000 মিলিগ্রাম করে থাকে, আমরা সেটাকে একটা বোলাসকে মোটামুটি আমরা 150 কেজি বডি ওয়েটের জন্য ধরে সেটাকে আসলে আমরা ট্রিটমেন্ট করবো। সেটা সকালে আর বিকালে আমরা এইভাবে দিব। আর অবশ্যই টেম্পারেচারটা সবসময় চেকের মধ্যে রাখতে হবে। এই জন্য আপনি গরুটাকে বা আপনার যে এনিমেলটা অ্যাফেক্টেড আছে সেটাকে আপনি গোসল করে দিতে পারবেন দিনে 2 বার, এক্ষেত্রে আমাদের টেম্পারেচারটা মোটামুটি কন্ট্রোলের মধ্যে থাকে। আর এরপরে যেটা যেহেতু একটা ভাইরাল
ডিজিজ, তার মানে আমাদের ইমিউনিটি ফল করে যাবে, আর ইমিউনিটি ফল করলে সেক্ষেত্রে আমাদেরকে ইমিউন বুস্টার দিতে হবে। তো যেহেতু লাম্ফি স্কিন ডিজিজ আমাদের আসলে হচ্ছে স্কিনের সাথে অনেক সময় মাসেলটাতেও হয়ে থাকে, এরকম আমরা কিছু লিসন দেখতে পারি। তো স্কিন মাসেলের সব থেকে ভালো যে ইমিউন বুস্টার হিসেবে কাজ করে সেটা হচ্ছে ভিটামিন ই আর সেলেনিয়াম, যেটা আপনার ইসেল নামে পাবেন, যেটা লিকুইড বোলাস বুথ ফর্মে পাওয়া যায়। আপনারা এটাকে কন্টিনিউশন করবেন 7 দিন। আর এরপরে যদি আমরা বলি, আর কখনো অ্যান্টিবায়োটিকের বিষয়টা আসলে আপনারা প্রাইমারি স্টেজে কখনো অ্যান্টিবায়োটিকটাকে সিলেক্ট করবেন না। আপনারা তখনই অ্যান্টিবায়োটিকটাকে সিলেক্ট করতে পারেন যখন আপনারা বিশেষ করে দুটো লক্ষণ দেখতে পারবেন। যখন আপনার ম্যাক্সিমাম যেগুলো আসলে নোডিউল আপনার স্কিনে ফর্মেশন হয়েছিল সেগুলো যখন বেশিরভাগগুলো রাপচার হয়ে যাবে, মোস্ট অফ দেম, তখন আপনারা অ্যান্টিবায়োটিক চুজ করতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে এটাকে একটা কনসিডারেশনে নিয়ে আসতে হবে। আরেকটা ক্ষেত্রে আপনাকে অ্যান্টিবায়োটিক কনসিডার করতে হবে, সেটা হচ্ছে যখন আপনি ব্রিস্কেট ইডিমা দেখতে পারবেন, অর্থাৎ গলায় যখন ঝুল নামছে তখন আপনি ইডিমা দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাকে ইডিমাটা আসলে কি জন্য হচ্ছে, ইডিমাটা আসলে হচ্ছে যেমন যে স্কিনের লেসনগুলো আসলে আপনি বাইরে থেকে দেখতেছেন, ভিতর থেকেও ঠিক সেভাবেই হয়ে গেছে, তখন যেহেতু তখন আপনাকে ওই জায়গাগুলোতে যেন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয়, আপনাকে কেবলমাত্র সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকগুলোকে চুজ করতে হবে। তো অ্যান্টিবায়োটিক চুজের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে আমরা প্রথমে ইউজ করতে পারি আসলে আমরা কুইনোলোন গ্রুপ যেটা আছে, সিপ্রোফ্লক্সাসিন, এনোফ্লক্সাসিন, এটাকে আমরা 3 দিনের জন্য ইউজ করতে পারি। আর যখন আপনার একদম সেফার পর্যায়ে যখন আপনি দেখবেন যে অ্যাসপিরেশন নিউমোনিয়ার মতো হয়ে গেছে, ওপেন মাউথ ব্রিদিং নিচ্ছে, এনিমেলটাকে কাছে গেলে অনেক বেশি সাউন্ড পাওয়া যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা ভালো অ্যান্টিবায়োটিক আমরা চুজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের সেফালোস্পোরিন গ্রুপে যে অ্যান্টিবায়োটিক আছে, সেফালোস্পোরিন গ্রুপে অ্যান্টিবায়োটিক তখন চুজ করতে পারি। আর বাকি যে জিনিসগুলো, টেম্পারেচারটাকে আপনাকে মেনটেন করতে হবে, আপনাকে ইমিউন বুস্টার করতে হবে। এর পাশাপাশি আপনি আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে ইমিউন বুস্টার হিসেবে, অর্থাৎ অ্যান্টিভাইরাল আমাদের কিছু ড্রাগ আছে, যেমন ফ্রাসিডুয়েল আছে, ভাইরাস আছে, তো আপনারা এগুলোকে আসলে কন্টিনিউশন করতে পারেন। আর যেহেতু অ্যান্টিবায়োটিক ইউজ করছেন আপনারা, সেহেতু আপনারা অ্যান্টিহিস্টার আসলে একশো দিতে পারবেন। সর্বোপরি আমাদের ট্রিটমেন্টের মূল বিষয় হচ্ছে বডি টেম্পারেচারটাকে মেনটেন করা। বডি টেম্পারেচারটাকে মেনটেন করবো। আর অ্যান্টিবায়োটিক চুজের ক্ষেত্রে আমরা প্রথম অবস্থা অ্যান্টিবায়োটিক চুজ করবো না, অ্যান্টিবায়োটিক চুজ করবো 2টা স্টেজের ক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে। আর যখন আসলে আমাদের সবগুলা নোডিউল যখন রাপচার হয়ে যাবে, তো তখন আমাদেরকে স্কিনটাকে কিছুটা শাইনি করতে হবে, স্কিনটাকে মসৃণ করতে হবে। সেক্ষেত্রে তখন আপনারা যে জিঙ্কের যে বিভিন্ন ধরনের প্রিপারেশন আছে, বিভিন্ন বোলাস আছে, তখন আপনারা জিঙ্কটাকে সাপ্লাই করতে পারেন। আর যে জায়গাগুলো আসলে আমাদের রাপচার হয়ে যাবে বা নোডিউল যে জায়গাগুলোতে ফেটে যাবে, সেগুলোকে আমরা প্রতিনিয়ত ভায়োডিন দিয়ে আসলে পরিষ্কার করে নিব। আর একটু খেয়াল রাখবেন যেন মশা মাছি না বসে, এই জন্য আপনারা সেখানে ফ্লাই রিপেলেন্ট যেগুলো আছে সেগুলোকে আপনারা ইউজ করতে পারেন। সর্বোপরি লাম্ফি স্কিন ডিজিজ সম্পর্কে আপনারা নিজেরা সচেতন হন, আপনাদের আশেপাশকে সচেতন রাখুন, তাইলে আমরা আমাদের লাইভস্টক সেক্টরে এই ডিজিজটাকে কন্ট্রোল করতে পারবো, যেটা আমাদের দেশের অর্থনীতিকে আরও সুদূর প্রসারী করবে। আসসালাম।